বাংলাদেশ অর্থনীতি এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে। সব ঝড় ঝাপটা, রাজনৈতিক পট পরিবর্তন, ডলার সংকট আর বৈশ্বিক মন্দার মধ্যেও জিডিপির আকার প্রথমবারের মতো $500 বিলিয়ন বা 50,000 কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর 2025-26 অর্থ বছরের সাময়িক হিসাব বলছে বর্তমানে আমাদের জিডিপির আকার $501 বিলিয়ন। শুধু জিডিপির আকারই নয়, মানুষের মাথা পিছু আয়ও এখন ইতিহাসে সর্বোচ্চ। প্রথমবারের মতো $3,000 অতিক্রম করে দাঁড়িয়েছে $3,020। টাকার অঙ্কে 3,68,873 টাকা। ইউনূস সরকারের তুলনায় তারেক রহমানের সরকারের আমলে মাথা পিছু আয় বেড়েছে $251 আর অর্থনীতির আকার বেড়েছে $45 বিলিয়ন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এখানে একটা বিষয় পরিষ্কার থাকা ভালো, মাথা পিছু আয় কিন্তু কোনো একক ব্যক্তির প্রকৃত আয় নয়। আপনি যদি ভাবেন দেশের প্রতিটা মানুষের পকেটে এখন বছরে 3.5 লাখ টাকার বেশি আয় আছে, তবে ভুল হবে। দেশের ভেতরে উৎপাদিত মোট আয় এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স সহ যত আয় হয় তা দেশের মোট জাতীয় আয়। সেই পুরো জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই গড় বের করা হয়। অর্থাৎ দেশের শীর্ষ ধনী থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর সবাইকে এক পাল্লায় মেপে গড় করা হয়। ফলে মাথাপিছু আয় বাড়লেই যে সবার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে তা ঢালাওভাবে বলা যায় না। এবার একটু পেছনে তাকানো যাক। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি অর্থনীতি করার লক্ষ্য ঠিক করা হয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের এই $500 বিলিয়ন অর্জনের মধ্য দিয়ে সেই স্বপ্নের ঠিক অর্ধেকটা কিন্তু এরই মধ্যে পূরণ হয়ে গেল। এই অর্জন অবশ্য একদিনে বা এক বছরে আসেনি। অর্থনীতিবিদ মাসরুর রিয়াজের ভাষায়, এত বড় অর্থনীতি একদিনে তৈরি হয় না। 40 বছর ধরে সব সরকারের চেষ্টা, নানা নীতিগত উদ্যোগ, দেশের কোটি কোটি সাধারণ কৃষকের হাড় ভাঙা খাটুনি, প্রবাসী শ্রমিকদের রক্ত পানি করা রেমিটেন্স আর বেসরকারি খাতের উদ্যোক্তাদের তৈরি পোশাক রপ্তানির সাফল্যের ফলে আমাদের অর্থনীতি আজ এই পর্যায়ে এসছে। এবার এর উল্টো দিকটাও দেখা যাক। বড় বড় সংখ্যার আড়ালে দেশের অর্থনীতির ভেতরের কাঠামো কি আসলেই মজবুত হচ্ছে? বিবিএস বলছে গত 2024-25 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.49% নেমে এসেছিল। চলতি অর্থ বছরে তা কিছুটা পুনরুদ্ধার হয়ে 4.14% উন্নীত হয়েছে। এই প্রবৃদ্ধি আপাত দৃষ্টিতে স্বস্তির মনে হলেও ডেটা বলছে এই প্রবৃদ্ধি মূলত টেনে তুলেছে সেবা খাত। পাইকারি ও খুচরা ব্যবসা, পরিবহন, ব্যাংক, বিমা সহ সেবা খাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 4.59%। কৃষি খাতও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, এ খাতের প্রবৃদ্ধি হয়েছে 2.78%। কিন্তু আসল ধাক্কাটা লেগেছে যেখানে কর্মসংস্থান তৈরি হয়, অর্থাৎ শিল্প খাতে। গত অর্থ বছরে শিল্পে প্রবৃদ্ধি যেখানে ছিল 3.71%, এবার তা উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে মাত্র 2.86%। একটা উদীয়মান অর্থনীতির জন্য শিল্প খাতের এই নিম্নমুখী গ্রাফ মোটেও ভালো লক্ষণ নয়। কলকারখানার উৎপাদন কমে যাওয়া মানেই হলো নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া। কর্মসংস্থান না বাড়লে তা সরাসরি আঘাত করে দেশের সাধারণ মানুষের পকেটে। শিল্প খাতের এই দশার কারণ কি? এর উত্তর আছে বিনিয়োগের ডেটাতে। বিবিএস এর তথ্য অনুযায়ী এক দশকের মধ্যে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসছে। বর্তমানে জিডিপির মাত্র 21% আসছে বেসরকারি বিনিয়োগ থেকে। এটা 12 বছরের মধ্যে সর্বনিম্ন। আশঙ্কাজনক বিষয় হলো টানা 5 বছর ধরে জিডিপিতে বেসরকারি খাতের বিনিয়োগের অবদান ক্রমাগত কমছে। মনে রাখা দরকার, সরকারি বিনিয়োগ দিয়ে রাস্তাঘাট বা সেতু তৈরি হতে পারে, কিন্তু স্থায়ী কর্মসংস্থান আর টেকসই শিল্পায়ন আসে বেসরকারি বিনিয়োগের হাত ধরে। দেশীয় উদ্যোক্তারা যখন নতুন করে ফ্যাক্টরি বসাচ্ছেন না, ব্যবসা সম্প্রসারণ করছেন না, তখনই শিল্প খাতের প্রবৃদ্ধি থমকে যায়। ডলার সংকট, কাঁচামাল আমদানিতে কড়াকড়ি, গ্যাস বিদ্যুতের অপর্যাপ্ততা, খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাতের অস্থিরতা এবং রাজনৈতিক উত্তরণকালীন অনিশ্চয়তাই বেসরকারি খাতের এই পিছুটানের প্রধান কারণ। অর্থনীতিবিদরা ঠিক এই জায়গাতেই সতর্ক করেছেন। অর্থনীতির আকার বড় হওয়া মানেই এই নয় যে অর্থনীতিতে কোনো চ্যালেঞ্জ বা সমস্যা নেই, বরং বাস্তবতা হলো গত কয়েক বছরে সুশাসনের চরম অভাব,
প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং লাগামহীন দুর্নীতির কারণে আমরা অর্থনীতির অনেক বড় বড় সম্ভাবনাকে নষ্ট করেছি। ব্যাংকিং খাতের যে ক্ষতি হয়েছে তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনগুলো বাংলাদেশের প্রবৃদ্ধি টেকসই হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে বাংলাদেশ এখন প্রধানত তিনটি বড় কাঠামোগত সংকটে ভুগছে। প্রথম চ্যালেঞ্জটি হলো ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং খেলাপি ঋণের পাহাড়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ব্যাংকগুলোর হাতে যখন নগদ টাকার টান পড়ে তখন তারা বেসরকারি খাতে নতুন ঋণ দিতে পারে না। আর ঋণ না পেলে দেশের বড় ও মাঝারি শিল্প উদ্যোক্তারা নতুন কোনো কারখানা খোলার সাহস পান না। ফলে জিডিপির অঙ্ক বড় হলেও নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আদায়ে চরম ব্যর্থতা। আমাদের জিডিপির আকার $500 বিলিয়ন হলেও সেই তুলনায় সরকারের কর আদায়ের হার দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম, মাত্র 8 থেকে 9%। এর মানে হলো অর্থনীতি বড় হচ্ছে ঠিকই, কিন্তু সরকার এখনো শক্তিশালী হয়নি। তারা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স তুলতে পারছে না। ফলে সরকারকে IMF, বিশ্বব্যাংক কিংবা অভ্যন্তরীণ ব্যাংকগুলোর কাছে হাত পাততে হচ্ছে। এতে দেশের ঋণের বোঝা আরও বাড়ছে। তৃতীয় এবং সবচেয়ে বড় ধাক্কাটি আসছে ডলারের দাম এবং মূল্যস্ফীতি থেকে। 2 বছর ধরে ডলারের দাম ক্রমেই বাড়ছে। 2 বছর আগের তুলনায় ডলারের দাম বেড়েছে 35 থেকে 40%। এর সরাসরি প্রভাব পড়েছে দ্রব্যমূল্যে। চাল, ডাল, তেল থেকে শুরু করে জ্বালানি তেল এবং কলকারখানার কাঁচামাল সবকিছু আমদানির খরচ বেড়েছে। অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স আসার হার বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিলেও অবৈধ হুন্ডির দাপট এখনো কমেনি। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে স্বস্তিদায়ক জায়গায় থাকার কথা ছিল তা এখনো নিশ্চিত করা যায়নি। ডলার সংকটের কারণে শিল্প খাতের উদ্যোক্তারা সময় মতো আমদানির জন্য LC খুলতে পারছেন না। শিল্প খাতের প্রবৃদ্ধি 2.86% নেমে আসার পেছনের প্রধান কারণ এটাই। তাহলে ভবিষ্যৎ কি? বাংলাদেশ যদি সত্যি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে চায়, তবে পুরনো মডেলে হাঁটলে চলবে না। শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর না করে তথ্য প্রযুক্তি, চামড়া, ওষুধ ও প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে হবে। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে যেন বেসরকারি বিনিয়োগকারীরা আত্মবিশ্বাস ফিরে পান। ব্যাংকিং খাতে কঠোর সুশাসন নিশ্চিত করা এবং খেলাপি ঋণ আদায় না করতে পারলে এই $500 বিলিয়নের বেলুন কিন্তু যে কোনো সময় ফুটো হয়ে যেতে পারে। সবশেষে একটাই কথা, $500 বিলিয়ন মাইল ফলক অবশ্যই আমাদের জন্য বড় এক অর্জন, আমাদের গর্ব। তবে এর সুফল দেশের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছে দেওয়া জরুরি। প্রবৃদ্ধিকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে পারলেই $1 ট্রিলিয়ন উন্নয়ন যাত্রায় সব মানুষকে সামিল করা যাবে।